পক্ষই যেমন তাদের মতামত নথি সে সমস্ত জমা দিতে পারবেন ৩রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে এবং আর যা নথি আছে সেগুলোও জমা করতে হবে। আর সুপ্রিম কোর্টের আজকে কি কি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, আমি তোমাকে বলি যে সুপ্রিম কোর্ট আজকে কি রায় দিল এবং ইডির তরফ থেকে কি কি দাবি ছিল। ইডির তরফ থেকে আজকে মূলত যেটা দাবি ছিল সেটা হচ্ছে দুটো। এক হচ্ছে পুরো ঘটনার সিবিআই তদন্ত চাইছিলেন তারা, তার কারণ এই ঘটনার সঙ্গে তাদের অভিযোগ ছিল যে এই ঘটনার মূল অভিযুক্ত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা অর্থাৎ ডিজি সিপি সহ পুলিশের অফিসাররা এই পুরো ঘটনার সঙ্গে যুক্ত বলে ইডির অভিযোগ ছিল। সেই কারণে তাদের দাবি ছিল যে এই পুরো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক এবং সেই তদন্ত রাজ্য থেকে নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে সেটাকে সংগঠিত করা হোক। এইটা ছিল ইডির আজকে সুপ্রিম কোর্টে মূল দাবি। এবং সেই সঙ্গে সঙ্গে ইডির আর একটা দাবি কী ছিল? ইডির আর একটা দাবি ছিল যে তারা নিয়ম মেনে আইন মেনে তদন্ত করতে যাওয়া সত্ত্বেও তাদের অফিসারদের হেনস্থা করতে এবং তাদের মানে এই তদন্ত সংক্রান্ত বিভিন্ন এভিডেন্স নষ্ট করে ফেলতে গোটা ঘটনায় পুলিশ 4টে এফআইআর করেছে। দুটো হচ্ছে শেক্সপিয়ার সরণি থানা এবং দুটো ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। ফলে এই এফআইআরগুলোর ওপরেও যেন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় এই এফআইআরগুলোর তদন্ত যাতে পুলিশ করতে না পারে। তার কারণ এই এফআইআরগুলো ইডি অফিসারদের বিরুদ্ধে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে বলে ইডির অভিযোগ ছিল। মূলত এই নিয়ে আজকে সওয়াল জবাব হয় এবং সেখানে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে প্রথমে যেটা বলেন যে এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। এবং বিচারপতিরা কী নির্দেশ দেন? নির্দেশ দেন হচ্ছে যে ইডির বিরুদ্ধে বা ইডির আধিকারিকদের বিরুদ্ধে যে 4টে এফআইআর পুলিশের তরফ থেকে করা হয়েছে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সেই এফআইআরগুলোর ওপর স্থগিতাদেশ জারি করা হলো। অর্থাৎ এই এফআইআরগুলোর ওপর ভিত্তি করে পুলিশ কোনো তদন্ত করতে পারবে না। এর মধ্যে সমস্ত পক্ষকে নোটিশ ইস্যু করতে হবে এবং তারপরে 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তাদের করা এফআইআরগুলোর পরিপ্রেক্ষিতে যে দুটো জায়গায় ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল, একটি লাউডন স্ট্রিটে আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের ফ্ল্যাট, অন্যটি সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস গোদরেজ ওয়াটার সাইডে সেই অফিসে, এই দুটো জায়গায় তল্লাশি অভিযান যেখানে যেখানে ইডি চালিয়েছিল। এবং অভিযোগ হচ্ছে এই দুটো জায়গা থেকেই মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে গিয়ে তাদের সমস্ত সংগ্রহ করা নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে যান। ফলে তারা কোনো কিছু বাজেয়াপ্ত করতে পারেননি, তারা তদন্তের কাজ থামিয়ে দেন। এবং পরবর্তীকালে পুলিশ হচ্ছে গিয়ে এই 4টে এফআইআর করে তারা তদন্তস্থল থেকে সেখান থেকে যাবতীয় সিসিটিভির ফুটেজ তুলে নিয়ে চলে গেছে। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইডির যে দাবি ছিল যে তাদের বিরুদ্ধে করা 4টে এফআইআরের ওপর আদালত স্থগিতাদেশ দিক, সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এর ওপর স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ আগামী 2 সপ্তাহ পুলিশ এই তাদের করা এফআইআরগুলোর ওপর ভিত্তিতে কোনো তদন্ত করতে পারবে না। পাশাপাশি সুপ্রিম কোর্ট আজকে এই নির্দেশও দিয়েছে যে সমস্ত সিসিটিভির ফুটেজ, অন্যান্য ফুটেজ, যাবতীয় নথিপত্র সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে। শুধুমাত্র তাই নয়, যে দুটো জায়গায় ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল সেই দুটো জায়গার আশপাশের যাবতীয় সিসিটিভির ফুটেজ সেগুলোকেও সংরক্ষণ করতে হবে। এবং আজকের এই মামলায় বিচারপতিদের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। সেই পর্যবেক্ষণ কি? সেখানে বিচারপতিরা বলছেন যে যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ যদি তদন্ত করতে যায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার এই প্রশ্ন তোলা হচ্ছিল যে ইডি কেন এই রেড করলো। তার কারণ 2020 সালে ইডি এই কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইসিআই করে মামলা শুরু করে, তারপরে চার্জশিট দেয়, তারপর দুটো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়। 2022 সালে শেষ দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। তারপরে আজকে যেটা
তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বালের প্রশ্ন ছিল। এরপর ইডি 2024-2025 সালে কিছু করেনি, হঠাৎ করে 2026 সালে এসে বিধানসভা নির্বাচনের আগে এসে এই তল্লাশি অভিযান চালালো। এবং যেখানে আইপ্যাক গত 6 বছর ধরে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা হিসাবে কাজ করছে, এই আইপ্যাকের কাছে তৃণমূলের যাবতীয় নির্বাচন সংক্রান্ত, এসআইআর সংক্রান্ত, রাজনৈতিক বিভিন্ন তথ্য তাদের কাছে রয়েছে। সেই সমস্ত তথ্য রাজনৈতিকভাবে হাতিয়ে নেওয়ার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাতিয়ে নেওয়ার জন্যই ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে একদম 8ই জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ করে আসা হচ্ছে। অর্থাৎ ইডির বিরুদ্ধে অভিযোগ ছিল ইডি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তল্লাশি অভিযান চালিয়েছে, যে ক্ষেত্রে ইডি বারবার দাবি করেছে যে তারা সম্পূর্ণ আইন মোতাবেক এই তল্লাশি অভিযান চালিয়েছেন, নিয়ম মেনে এই তল্লাশি অভিযান চালিয়েছেন এবং তারা এখানে বাধা পেয়ে কোনো কিছু বাজেয়াপ্ত করেননি, সেটা পঞ্চনামায় লেখা হয়েছে। এবং এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কয়লা পাচার কাণ্ডের টাকা হাওলার মাধ্যমে আইপ্যাকের কাছে গেছে, সেই সূত্র ধরে তারা এই তদন্ত চালাচ্ছিলেন। বরং তাদের তদন্ত চলাকালীন তারা যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছিলেন সেগুলো পুলিশের শীর্ষ আধিকারিকদের, ডিজি, সিপিকে নিয়ে এসে স্বয়ং মুখ্যমন্ত্রী, অন্যান্য পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীদের নিয়ে এসে সেগুলো তারা ছিনিয়ে নিয়ে চলে গেছেন। ফলে তারা সিবিআই তদন্ত দাবি করছিলেন রাজ্যের বাইরে থেকে। আজকে এই মামলায় সুপ্রিম কোর্ট সব পক্ষকে নোটিশ দিতে বলেছে এবং তারপরে সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে যায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না, যেটা আইনজীবীদের একাংশ মনে করছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ইডির পক্ষে গেছে। দ্বিতীয়ত যেটা বিচারপতিরা আরও বলছেন যে আমাদের দেশে, ভারতবর্ষে যদি আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রত্যেকটা সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য গোটা বিষয়টা ভালো করে খতিয়ে দেখা দরকার। এখানে তার কারণ কি, এখানে একটা গুরুতর অভিযোগ উঠেছে যে একটি কেন্দ্রীয় সংস্থার কাজে রাজ্যের সংস্থা হস্তক্ষেপ করেছে। ফলে এখানে গোটা বিষয়টা অত্যন্ত গুরুতর এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি, যে যাতে অপরাধীরা কোনো নির্দিষ্ট রাজ্যের এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্যে, অর্থাৎ এখানে পুলিশের সাহায্যে যদি অপরাধীরা তাদের সাহায্যে সুরক্ষা পায় তাহলে মানে সেই বিষয়টা অত্যন্ত গুরুতর। ফলে এইটা দেখতে হবে যাতে অপরাধীরা নির্দিষ্ট রাজ্যের কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্যে সুরক্ষা পেতে না পারে। অর্থাৎ এখানে যেটা আইনজীবীদের ব্যাখ্যা, তারা যেটা বলতে চাইছেন যে যদি কোথাও কোনো অভিযোগ থেকে থাকে এবং সেখানে যদি কোনো তদন্ত হয়ে থাকে, এক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা ইডি যদি তদন্ত করে থাকে এবং সেখানে যদি সেই রাজ্যে যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই রাজ্যের পুলিশ নিয়ে যদি সুরক্ষা পাওয়ার চেষ্টা করেন তাহলে পরে সেটা যাতে তারা না পেতে পারেন সেটা দেখতে হবে। অর্থাৎ অপরাধীরা যাতে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নিয়ে, অর্থাৎ পুলিশের সাহায্য নিয়ে তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে তাদের আড়ালে গিয়ে সুরক্ষা পেতে না পারে সেটা দেখতে হবে। এবং যেটা বিচারপতিদের আরও বক্তব্য যে এর সাথে একটা বৃহত্তর প্রশ্ন জড়িত আছে, যেটা অমীমাংসিত থাকলে পরে পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ এখানে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল ক্ষমতায় রয়েছে, এর ফলে এক বা একাধিক রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। এবং সেইখান থেকে বিচারপতিরা বলছেন যে এটা ঠিক কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, কারণ তাদের এই ক্ষমতা নেই। কিন্তু এটাও দেখতে হবে যে যদি কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো গুরুতর অপরাধের তদন্তে সৎ উদ্দেশ্যে কাজ করে তাহলে পরে যাতে সেই তদন্ত নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, সেখানে সেই তদন্ত নিয়ে যাতে না বলা যায় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, যাতে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটাও দেখতে হবে। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে ইডি কাজ করছে বলে তাদেরকে ক্ষমতা থেকে বিরত রাখা যায় কি, এই প্রশ্ন আজকে বিচারপতিরা তুলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি কাজ
করছে এই প্রশ্ন তোলা যাবে না যদি ইডি সৎ উদ্দেশ্যে এবং সঠিকভাবে এই তদন্তের কাজ করে থাকে। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।